রোল দিছ? আসসালামু আলাইকুম, ভয়েস অফ বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল। আজকে আমরা কথা বলবো লাইফস্টাইল এবং সাংসারিক সবকিছু নিয়ে। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সাইমা আপা। তিনি একাধারে চাকরি করছেন, সংসার সামলাচ্ছেন এবং তার সংসার জীবন চালিয়ে নিয়ে যাচ্ছেন। একই সঙ্গে তিনি কিভাবে এই কাজগুলো করেন জানবো তার কাছ থেকে। স্বাগতম আপনাকে। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো একেবারে প্রেজেন্টেশন করতেছেন, আবার কন্টেন্ট তৈরি করছেন, আবার সংসারও চালাচ্ছেন, বাচ্চাদেরকেও টেক কেয়ার করছেন। এই যে সারাদিনের কর্মব্যস্ততা এবং পারিবারিক বাচ্চাদের স্কুল পড়াশোনা বা প্রেজেন্টেশন, এইসবের মধ্যে আপনার সময় কিভাবে কাটে? পরিবারকে কিভাবে সময় দেন বা এই অফিসের বিষয়গুলো কিভাবে মেনটেন করেন? আপনাদের অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনি অনেক সুন্দর একটা টপিক তুলেছেন আজকে, যে কিভাবে মেনটেনের যে ব্যাপারটা একটা মেয়ের জন্য আসলেই অনেক কঠিন। আপনি কিভাবে সংসার, সন্তান, আপনার জব সেক্টর সব কিছুকে কন্টিনিউ করে নিয়ে যাবেন, এটা করলাম আর হয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম না। আপনাকে আসলে প্ল্যান করতে হবে। যেমন ঘুম থেকে ওঠার পরই আমাকে চিন্তা করতে হয় আমি আজকে কি করব সারাদিন, আমার দৈনিক কি কি যাবে, আমার কোন বাচ্চাটার জন্য কিভাবে আমাকে টাইম দিতে হবে, আমার সংসারের পিছনে কিভাবে টাইম দিতে হবে, এবং সেটা নির্ধারণ করতে হবে আমি আমার অফিসে কতটুকু টাইম দিব সেটার উপর। সেই টাইমটার উপর ভিত্তি করে আমার এই কাজটা করতে হবে। তো আমি অফিসের টাইমটা অনুযায়ী আমার ঘরের কাজটা ভাগ করে নিই। আর তারপর যখন অফিসে আসি, একাধারে প্রেজেন্টেশন এবং কন্টেন্ট তৈরি করা, এটা একটু কঠিন কাজ হয়ে যায়। কারণ হচ্ছে আসলে প্রেজেন্টেশনে আসার জন্য কিছুক্ষণ চর্চার ব্যাপার হয়, মানে প্রয়োজন হয়। তো সেই চর্চাটা করতে গিয়ে আবার আমার কন্টেন্ট লেখাটার জন্য আমি একটু হিমশিম খেয়ে যাই। তো আসলে চ্যালেঞ্জ না নিলে জীবন আগায় না, চ্যালেঞ্জ নিতে হয়। তো সেই চ্যালেঞ্জ নেয়ার প্রেক্ষাপটেই আসলে চেষ্টা করে যাওয়া। আপনি যদি এভাবে দেখেন যে আমি প্রেজেন্টেশনে কোন টাইমটায় যাব, তার আগে আমাকে কন্টেন্টটা তৈরি করতে হবে। করতে হবে। তো সেই কন্টেন্টের মাঝখানে আপনারা যতক্ষণ ডিস্টার্ব না করেন ততক্ষণ ভালোই করে যাই। আচ্ছা। তো কিছু ছোট ভাইরা আছে মাঝে মধ্যে দুষ্টুমি করে, তো তাতে মনে করেন কাজ করার মধ্যে একটা আনন্দ আসে, একঘেয়েমি বোরিং লাগাটা চলে যায়। কাজ এবং ফাঁকি ঝুঁকি সব মিলিয়ে কাজ করা হয়। তো সেই সব প্রেক্ষাপট থেকে আসলে অফিসের কাজগুলো যদি আপনি ছোট ছোট করে ভাগ করে নেন আপনার কি কি কাজ করতে হবে, তাহলে কাজটা করা খুব স্মুথ হয়ে যায়। যে বলেছেন যে আমরা দুষ্টুমি করি বা ডেকে নিয়ে আসি, ডিস্টার্ব করি, এটাও জবের একটা পার্ট। কারণ হচ্ছে আপনি যখন হ্যাঁ, হ্যাঁ। টানা কন্টিনিউ কাজ করে যাবেন, মাঝখানে আপনি কিন্তু অন্যমনস্ক হয়ে যাবেন, একঘেয়েমি চলে একঘেয়েমি চলে আসবে। যাবে। যখন মাঝখানে কেউ ইন্টারফেয়ার করবে বা ঢুকবে, কথা বলবে, রিল্যাক্স করার জন্য একটা জায়গা আমি থাকে। যখন একটা সে থিংকিং থেকে একরকম করে যাই তখন একঘেয়েমিটা চলে আসলে আসলে কোনো ক্রিয়েটিভিটি আসে কিছু না। আসে না। তো আপনারা যখন একটু দুষ্টুমি করেন, একটু বিরক্ত করেন, ছোট ভাইরা দুষ্টুমি করে, তখন হচ্ছে একটু মাইন্ডটা চার্ম হয়, আদার্স থিংকিংও চলে আসে। তখন মনে হয় যে না, ক্রিয়েটিভিটিও নিজের মধ্যে ক্রিয়েটিভিটি আসে, কাজ করা যায় মানে নতুন উদ্যম নিয়ে। যদি পারিবারিক দিকে চলে আসি আমরা, এই যে জব এবং পরিবার একসঙ্গে সামলাচ্ছেন, পরিবারে তো বিশাল একটা হ্যাসেল চলে যায়, যেহেতু বাচ্চা আছে, টানা হেঁচড়ার একটা বিষয় আছে, ওদের স্কুলের একটা মেনটেনের বিষয় আছে, বা পরিবারে যারা বয়স্ক ব্যক্তিরা আছেন তারা কিভাবে সাপোর্ট করে আপনাকে? আচ্ছা, সাপোর্টিং এর জায়গাটা। তার আগে আমি আরেকটা ছোট প্রশ্ন করে নিতে যাচ্ছি। আজকে কি আপনি ড্রাই রানের নাম করে আপনি আমার সব ইনফরমেশন নিয়ে নিতে চাচ্ছেন? ইনফরমেশন না, সেটা বলতে পারেন যে আপনার লাইফস্টাইল নিয়ে আমরা জানতে চাই। আচ্ছা, আহ, যেমন আমার ছোট বাচ্চাটা ছোট, তো ও যদি 6টায় উঠে আমার দিন শুরু হয় 6টা থেকে, ও যদি 9টায় উঠে আমার দিন শুরু হয় 8:30 থেকে। আচ্ছা। তো সেই হিসেবে যখন 6টায় দিনটা হয়ে যায় তখন আমি স্মুথলি সব কিছু করতে পারি। বাসায় আমার শাশুড়ি আছেন, আমার দাদি শাশুড়ি আছেন, তারা যথেষ্ট হেল্প করেন আমার বেবিকে টেক কেয়ারের ব্যাপারে। আমি বেবিকে সকালের ব্রেকফাস্ট এবং সকালের আনুষঙ্গিক গোসল এই ব্যাপারটা কমপ্লিট করে দিয়ে যখন চলে আসি, বাকিটা হচ্ছে আমার শাশুড়িরা ম্যানেজ করে নেন। আর বড় ছেলেটা হচ্ছে খুব আর্লি মর্নিং স্কুলে চলে যায়। তো তাকে ব্রেকফাস্ট দিয়ে সে স্কুলে যাওয়ার পর আমি আর তাকে পাই না। কারণ হচ্ছে আমাকে ঘুমে রেখে সে নাস্তা করে বের হয়ে যায়।
আমি অফিস থেকে বাসায় যাওয়ার পর সে রাতের খাবার খেয়ে তার শোয়ার সময় হয়ে অলরেডি যায়। শুয়ে পড়ে তা শুয়ে পড়ে না, মানে আমি যাওয়ার পর প্রতিদিনই তার কিছু না কিছু থাকবে আমার সাথে অভিযোগের জায়গাটা না মানে তার কি হয়েছে না হয়েছে এগুলো তো বলতে হবে। বলতে হবে তো সারাদিনে। সে লাস্ট কয়েকদিন ধরে দেখতে পাচ্ছে আমার বেশি লেট হয়ে যাচ্ছে, তো সে ফোনেই কিছু বলতেছে, কিছু শুনতেছি, কিছু রেখে দিচ্ছি, আবার কিছু বাসায় গিয়ে শুনতেছি। তারপরে এভাবে বড় ছেলেটা আমাকে একটু, বড় Support ছেলেটা দূরে দিয়েছে। চলে যাচ্ছে, হ্যাঁ বড় ছেলেটা দূরে চলে যাচ্ছে, আর ছোট জন আছে, সেও বড্ড অভিমান করে। আর তবে এগুলোর মধ্যে দিয়ে আসলে জীবনকে যেতে হয়, কারণ হচ্ছে আসলে ঢাকা শহরে এত দৈনিক যে ব্যয় হয় এবং বাসা ভাড়ার খরচ, দৈনিক চলাফেরার খরচ, সবকিছুতে মিলে আসলে একা হাতে খরচগুলো পোষানো অনেক কঠিন সম্ভব হয়ে হয়ে ওঠে না। দাঁড়ায়। হ্যাঁ, তো তারই প্রেক্ষাপটে আসলে মানে লাইফটাকে গোছানোর জন্য, সুন্দর করে করার জন্য এবং বাচ্চাদের ভালো একটা ভবিষ্যৎ দেওয়ার জন্য আসলে বাধ্যতামূলক একটা মাকে জবে আসতে হয়। তাহলে তো বলা যায় পারিবারিকভাবে আপনি বেশ সাপোর্টই হ্যাঁ, পাচ্ছেন জবের আলহামদুলিল্লাহ। ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি আমার পরিবার থেকে অনেক সাপোর্ট পাচ্ছি। পরিবারের সাপোর্টটা যদি না পেতাম আমার হয়তো জব কন্টিনিউ করা পসিবল হতো না। যেমন আমার লেট হয় বলে আমার হাজব্যান্ড আর্লি বাসায় আসে, সে আর্লি অফিস চলে যায়। আর হচ্ছে যেহেতু আমি লেট আসি, সে হচ্ছে আর্লি টাইমটা ম্যানেজ করে, দেন হচ্ছে আমি আপনার manage করতে হয়। বাকি গিয়ে ম্যানেজ করি। অফিসের দিক থেকে যে এখানে তো আপনার প্রায় ম্যাক্সিমাম সময় দুপুর টাইমে আসেন, মানে হ্যাঁ। বিকাল শিফট যেটাকে আমরা বলি, সেই ক্ষেত্রে অফিস আপনাকে কতটুকু সাপোর্ট দিচ্ছে পরিবার সামলে এসে বিকাল অফিস করা? শিফট না, শিফটটা আসলে বলতে পারেন মিড টাইম শিফট। মিড টাইম শিফট বলা যায়। হ্যাঁ, কারণ 12টা থেকে 8টা তো না আমি সকাল ধরতে পারছি না আমি রাত ধরতে পারছি। তো হ্যাঁ, অফিস থেকে হেল্প করছে, অফিসের পরিবেশ খুবই ভালো। যদি বলি একজন মেয়ে হিসেবে খুবই সেফ একটা পরিবেশ। আদার্স দিক থেকে আমি বলবো যে আমি একটা মেয়ে, আমি যদি একটা মেয়ে হিসেবে চিন্তা করি, অফিসের পরিবেশটা খুবই সুন্দর, একটা মেয়ের জন্য খুবই সেফ সেফটি একটা একটা জায়গা পরিবেশ। এবং এইখানে আমার যতটুকু মনে হয়েছে, এখানে প্রত্যেকটা পার্সন মেয়েদেরকে আলাদা করে একটা রেসপেক্ট দেয়, যেটা কিনা নয় দিগন্তের প্রিন্টিং অফিস মানে প্রেস বলেন, অনলাইন বলেন, বা আমরা তো ডিজিটালে ডিজিটাল আছি। যেটাকে বলে। হ্যাঁ, তো প্রত্যেকটা সেক্টরে আসলে মেয়েদেরকে একটা রেসপেক্ট নিয়ে কথা বলা হয়। তো সেই জায়গাটা থেকে বলবো একটা মেয়ের জন্য আসলেই সেফ একটা প্লেস। ইভেন আমি এটাও অ্যাড করতে চাই, এজ এ মিডিয়া হাউস হিসেবে অনেক ধরনেরই বিভিন্ন এলিগেশন ওঠে, বিভিন্ন রিউমার ছড়ে বা বিভিন্ন স্ল্যাং কিছু হয়। তো সেই জায়গাটা থেকে নয় দিগন্ত সেফ, এবং এখানে আমি কলিগদের থেকেও এখনো পর্যন্ত এই ধরনের কোনো কিছু পাইনি। কাজের ক্ষেত্রে যদি আসি, এই যে পরিবারের ব্যস্ততা শেষ করে এসে অফিসে কাজে বসা, স্ক্রিপ্ট তৈরি করা বা কন্টেন্ট তৈরি করা, এই জায়গাটা থেকে প্রাধান্য দেওয়া হয় কোনটাকে বেশি, স্ক্রিপ্টে নাকি কন্টেন্টে? কন্টেন্ট মাঝে মাঝে মনে হয় একটা সময় কন্টেন্ট হারিয়ে যাবে, কারণ ফোর্সফুলি খুব বেশি কখনো কোনো কিছু খাওয়ানো যায় না। এবং একটা সময় যখন মানুষ বুঝে যাবে যে এটা আপনি ফোর্সফুলি খাওয়াচ্ছেন, তখন মানুষ স্বাভাবিক সেটা আর হজম করতে পারবে না, তখন সেটা নিবে না। নিউজের ধারাটাও থাকা উচিত স্ক্রিপ্টিংয়ে, এবং কন্টেন্টের কিছুটা ভেরিয়েশন, মানে নিউজের মধ্যে কন্টেন্টের কিছুটা ভেরিয়েশন রাখা উচিত, এটা আমার কাছে মনে হয় পার্সোনালি। কারণ হচ্ছে আমরা বিভিন্ন বড় বড় মিডিয়া হাউসগুলোতে যদি দেখি, এনটিভি, 21 টিভি বা এটিএন বাংলাতে এখন বেশ কিছু নিউজ চোখে পড়ে যেখানে হচ্ছে আমরা কন্টেন্ট দেখি চটকদার থাম টাইটেল দিয়ে। যেমন শুনে মানে থাম টাইটেল পড়ে মনে হবে এখনই বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, কিন্তু ভিতরে গেলে বিশ্বযুদ্ধের কোনো বটাও খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, তো আমি আগে এরকম চটকদার থাম দেখে, টাইটেল দেখে খুব নিউজ ঢুকতাম, আরে কি হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি ভিতরে তেমন কিছুই নাই, সত্য জিনিসটা নাই, হারিয়ে যাচ্ছে মানুষকে। ইভেন আমার কাছে মনে হচ্ছে এখানে শুধু গদ বাঁধা কিছু গল্প তুলে দেওয়া হচ্ছে, যেখানে কোনো ইনফরমেশন নেই। এটা নিউজের ক্ষেত্রে খুব বড় একটা প্রবলেম হয়ে যায়। আমি যেটা দেখে এই নিউজটা দেখবো, সেই জায়গাটা হারিয়ে যায়, তখন আর ইচ্ছে হয় না যে আমি এটা হয় না যে হ্যাঁ। দেখি। তো এইরকম কন্টিনিউয়াসলি চলতে থাকলে একটা জেনারেশন যখন বুঝে যাবে যে এইটা হচ্ছে এরকম আমাদেরকে আসলে বোকা বানাচ্ছে, ঠকানোর জন্য বোকা বানাচ্ছে, হ্যাঁ, তখন এটা টিকবে না। বাট যেটা বললাম যে আমাকে ইনফরমেশন থাকতে হবে, বাট একটু অ্যাট্রাকটিভ ওয়েতে।
তাহলে কি হবে, আমি আমি অ্যাট্রাকটিভ করে থাম্ব টাইটেল যদি দেই, তাহলে হচ্ছে ভিতরে যদি আকর্ষণ নিয়ে অ্যাটলিস্ট ইনফরমেশনটা রাখি, মানুষ শুনতে আগ্রহী হবে। হ্যাঁ, সেটাতে একটু সময় লেগে যায়। সাপোজ এখন ম্যাক্সিমাম হচ্ছে কাটকপি পেস্টের যুগ, তো সেই যুগে চলতে গিয়ে আমাদের বড় বড় মিডিয়া হাউসগুলো অনেক ভুল করছে। অনেক আরেকজনেরটা নিয়ে এসে কপি পেস্ট করে হ্যাঁ, চালাই দিচ্ছে। আমার কাছে একটা স্ক্রিনশট ছিল, আমি নিয়ে রেখেছিলাম। একজন বড় আইনজীবীর নাম বলেছে এবং সেখানে অন্য আরেকজনের ছবি দিয়ে রেখেছে। ইভেন যমুনার মতো হাউস এই ভুলটা করেছে। তো আমি বলবো যে আসলে কোয়ান্টিটি না, দিন শেষে কোয়ালিটি দরকার। নয়তো ভিত্তি যদি ভালো না হয়, বিল্ডিং টিকবে না। প্রেজেন্টেশন একটা দিক, আমরা যারা কন্টেন্ট দেখি বা টেলিভিশন নিউজে যারা কাজ করি, সেখানে প্রেজেন্টেশনের বড় একটা ভূমিকা আছে নিউজটা দেখার জন্য। সেই দিক থেকে আপনি তো নয় দিগন্তে প্রেজেন্টেশন করে যাচ্ছেন, একদিকে কন্টেন্ট ক্রিয়েটর, এই পাশে হচ্ছে স্ক্রিপ্ট রাইটার, দেন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। এই জায়গাটা কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করেন যে আপনার বয়েজের উপরে বা আপনার ফেজের উপরে একটা মানুষ একটা কন্টেন্ট দেখার জন্য আগ্রহ হয়, সেটাকে কতটুকু প্রাধান্য দেন বা এটা প্রিপারেশনটা কিভাবে নেন? প্রিপারেশনটা আসলে আমি যতটুকু নেই যথেষ্ট না, কারণ আমরা যদি টেলিভিশনের ক্ষেত্রটা দেখি, সেক্ষেত্রে দেখা যায় যে তাকে মেকআপ আর্টিস্টরা প্রস্তুত করে দিচ্ছে, তারপরে হচ্ছে সে ঘন্টা সময় নিয়ে নিউজগুলো পড়ছে, দেন হচ্ছে সে ক্যামেরায় গিয়ে নিউজটা দিচ্ছে। তো এতে কি হচ্ছে, সে খুব স্মুথলি সুন্দরভাবে নিউজটাকে উপস্থাপন করতে পারছে এবং আপনি লুক বলেন এবং তার কথা শোনা বলেন, দুইটাতেই খুব স্মুথনেস আসতেছে এবং আপনাকে আকর্ষণ করছে খবরটাকে শোনার জন্য। টেলিভিশনটাতে যেটা হয়, নিউজ শুরু হওয়ার মিনিমাম 1 ঘন্টা আগে আপনাকে মেকআপ করে নিউজ এডিটরের সামনে যেতে হয়, উপস্থিত থাকতে হয়। ও থাকবে, নিউজ এডিটর আপনাকে দিয়ে ওই যেই প্যাকেজগুলো বা উপগুলো যাবে সেটা ডায়গ্রাম করাচ্ছে, দেন হচ্ছে আপনাকে স্ক্রিনে নিয়ে আসছে। এইটা মনে হয় আপনারা অনলাইনে যারা কাজ করছেন তারা এটা আমরা পাই না। আমাদের কাছে এমন একটা মনে হচ্ছে যেন আমরা ফিল্ডে দৌড়াচ্ছি, একটা নিউজ চলে আসছে, আমরা ইনস্ট্যান্ট সেটাকে বলে দিচ্ছি। আমাদের ডিজিটালে নিউজটা কিছুটা সেরকম হয়ে যাচ্ছে, এটাতে কোয়ালিটি একটু ফল করছে, এটাতে কোয়ালিটি অনেকটাই ফল করছে। তো সেক্ষেত্রে বলবো যে নিউজটা রেডি করা, সেখানে প্রপারলি সেটাকে একটা মিনিমাম টাইম দেয়া, যাতে আমরা নিউজটাকে সুন্দর করে উপস্থাপন করতে পারি। আমাদেরকে কেউ রেডি করে দিচ্ছে না, আমাদের নিজে রেডি হতে হচ্ছে। যেমন টেলিভিশনে তারা মেকআপ করছে, তো প্রেজেন্টার হাতে নিয়ে স্ক্রিপ্ট পড়তে পারছে, তাকে আলাদা টাইম নষ্ট হচ্ছে না। তো আমি যেটা প্রস্তুতি আমাকে মেকআপ নিতে হচ্ছে, সেই টাইমটাতে আমি কিন্তু চাইলে আর কিছু করতে পারছি না, কারণ প্রস্তুতি আমাকে নিতে হচ্ছে। আবার আমাকে স্ক্রিপ্টটা পড়তে হবে, সে কারণে আমি কিন্তু মেকআপটা আসলে খুব টাইম নিয়ে স্মুথ করতে পারছি না। আমাকে নিতে হচ্ছে খুব দ্রুত একটা বেস বসিয়ে আমাকে স্ক্রিনে চলে আসতে হচ্ছে, সিম্পল একটা জায়গা, হ্যাঁ চলে আসতে হচ্ছে। কারণ কি, আমাকে নিউজটাও পড়তে হবে, আমার হাতে সময় কম। প্রতিযোগিতার বাজার, যে যত আগে আসতে হয়, আমি পিছিয়ে যাব, আমি হারিয়ে যাব। আপনার জন্য অনেক শুভকামনা রইল। আপনি পরিবার অফিস একই সঙ্গে কাজ করে যাচ্ছেন, আপনার আগামী জীবন আরো সুন্দর হোক, সেই পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, ভয়েস অফ বাংলায় আজকে উপস্থিত ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর প্রেজেন্টার সাইমা আক্তার। আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে নতুন কোনো প্রোগ্রামে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম। কাটতে পারছেন?